কি করে আরো পরিষ্কার ভাবে বোঝা যাবে যে এটা হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন হচ্ছে? সেটা তো আমি প্রথমেই বলেছি আমি, যে সেখানে সিমটম বাড়বে কিন্তু পেশেন্ট ভালো থাকবে, পেশেন্ট অ্যাজ এ হোল ভালো থাকবে। যেমন পেশেন্টের যদি মেন্টাল কন্ডিশনটা ভালো থাকে, ঘুমটা যদি ভালো থাকে, খিদেটা যদি ভালো থাকে, হ্যাঁ, হ্যাঁ, আর যদি এক্সিস্ট এমনি ডিজিজ অ্যাগ্রাভেশনটা যখন হতে থাকবে, ডিজিজ অ্যাগ্রাভেশন হচ্ছে যে তখন পেশেন্ট ওষুধে গুলো ভালো থাকবে না, ওষুধে ওই প্যারামিটার গুলো ভালো থাকবে না, ঘুমে ভালো থাকবে না, খিদে ভালো থাকবে না, মেজাজ ভালো থাকবে না, এইসব জায়গাগুলো গন্ডগোল হবে। পরিষ্কার হয়েছে? হ্যাঁ, ডিজিজ অ্যাগ্রাভেশনে রুগী ভালো থাকবে না, রুগী বলতে তো আমরা তো মানে মানুষটা ভালো থাকবে না। আর হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশনের ক্ষেত্রে মানুষটা ভালো থাকবে, রোগটা ভালো থাকবে না, রোগের কষ্টগুলো তার বেড়ে যাবে। আর ও ক্ষেত্রে রোগের কষ্টও বাড়বে, প্লাস কষ্ট রুগীর কষ্টও বেড়ে যাবে, দুটোই বাড়বে ডিজিজ অ্যাগ্রাভেশনের ক্ষেত্রে বলছি। পরিষ্কার আর হয়েছে? সাধারণত, হ্যাঁ, আর সাধারণত যে যখন মানে ইমপ্রুভ করবে, যে ওষুধ যখন কাজ করবে তখন সাধারণত ওই নীতিটা ফলো করবে যে ভাইটাল অর্গান থেকে লেস ভাইটাল অর্গানের দিকে, বা প্রথম যে সিমটম গুলো এসেছিল সেইগুলো দেরিতে যাবে, লাস্টের সিমটম গুলো আগে যেতে থাকবে, এই যে নীতিগুলো সেটাই ফলো করতে থাকবে। ওগুলো তো ডাইরেকশনগুলো ফলো করলে তবে তো রুগীটা ভালো থাকবে। রুগীরা তো হুম। ডাইরেকশন ফলো না করে ভালো থাকতে পারে না। ডাইরেকশন অফ কিওর যেটা, হ্যাঁ, সেটা তো ফলো করতে হবে, না রুগী ভালো থাকবে কি? রুগী ভালো তখনই থাকবে যখন ডাইরেকশন অফ কিওরটা ঠিক থাকবে। ঠিক না থাকলে কি করে সে ভালো বোধ করবে? কখনোই ভালো বোধ করতে হ্যাঁ, পারবে না। পরিষ্কার হয়েছে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, অমন বাবুর কাছে আমার একটা কথা, যে এটা ডাইরেকশন অফ কিওর না মুভমেন্ট অফ সিমটম, কথাটা। না না, মুভমেন্ট অফ সিমটম থেকে আমরা ডাইরেকশনটাকে বুঝতে পারবো, ডাইরেকশন অফ কিওরটা বুঝতে পারবো। মুভমেন্ট সিমটম না ছাড়া তো হবে না, মুভমেন্টটাই তো আসল। ওই যে প্রতিটি সিমটমকে আমি বললাম না যে স্ক্রুটিনি করতে হবে তার। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু ওই কথাটা কি মূলত এটা মুভমেন্ট অফ সিমটমস না ডাইরেকশন অফ কিওর, ডাইরেকশন অফ না সিমটম, না না, এটাই। মুভমেন্ট অফ সিমটমটি হচ্ছে প্রথম কথা। আচ্ছা, সেই মুভমেন্ট অফ সিমটম থেকে আমরা ডাইরেকশন অফ হ্যাঁ, কিওরটাকে আমরা বুঝতে উপলব্ধি পারবো করবো। কোন দিকে যাচ্ছে, উপলব্ধি বুঝতে করবো, পারবো। হুম, হ্যাঁ, ঠিক কোন আছে, দিকে ধন্যবাদ যাচ্ছে স্যার। বুঝতে পারবো। হ্যাঁ, সিমটম ধন্যবাদ তো স্যার। আগে, সিমটম ছাড়া আমরা কি করে এগোবো? আমাদের তো এগোবার বিকল্প কোনো রাস্তা নেই। আর ল যে হ্যাঁ, ফলো করবে সেখানে তো সিমটম ছাড়া তো ল ফলো করতে পারবে না। ঠিক আছে, ধন্যবাদ স্যার। আপনাকেও অসংখ্য ধন্যবাদ স্যার। আচ্ছা, আমাদের রাজীব কুমার স্যার আছেন, ডাক্তার রাজীব কুমার স্যার। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? এটাকে ওষুধ দেওয়া হয়েছিল লাইটোপোডিয়াম 03। একটু জোরে বলো, একটু জোরে বলো, কথাটা বলছি পরিষ্কার শোনা যাচ্ছে। বলছি রোগীটার সমস্যা ছিল সব জয়েন্টের সমস্যা, জয়েন্ট গুলো খুলে গেছে, আঙুল গুলো বেঁকে গেছে, হাতের আঙুল পায়ের আঙুল গুলো বাঁকা হয়ে গেছে, আর চলা হাঁটা করা খুব অসুবিধেকর, রাত্রে ঘুমোতে পারছে না, একভাবে থাকতে পারছে না। আর রুগীটা যে সিমটম গুলো বলবে সেগুলো পরিষ্কারভাবে যে পরপর বলে যাওয়া, এই জিনিসগুলো রুগীটা পরপর জিনিসগুলোকে বলতে পারছে না, জিনিসগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। তারপর রুগীটাকে ওষুধ দেওয়ার পরে যে সিমটমটা দেখা গেল, রুগীটা বলছে আমি ভালো নেই, এই কথাটা বলছে, রোগের দিক থেকে আমি একই রকমের আছি। কিন্তু রুগীটা আর একটা কথাও বলছে যে আমার মনে হচ্ছে আমি সারবো, এই কথাটা বলছে। সেখানে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যে রুগীটা যে ভয়, যে আমি হয়তো কোনোদিনই সারবো না, এইটা যে রুগীটার ভয় ছিল, সেই ভয়টা কেটেছে। আর যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে, রুগীটা যে এলোমেলো ভাবে কথা বলছিল, রুগীটা যে স্মৃতিশক্তিটা চলে গিয়েছিল,
সেই স্মৃতিশক্তিটা দেখা যাচ্ছে যে আগের থেকে অনেকটা পরিষ্কার বলছে। রোগের ব্যাপারগুলো একই রকম প্রায় আছে, মানে যে কষ্টগুলো। তবে এর মধ্যে আর একটা ব্যাপার, পরের মাসে আর একটা সুবিধা হয়েছে কি, রোগীটার ঘুমের কথাটা জিজ্ঞাসা করতে বলছে আগে পাশ ফিরতে গেলেই যে ঘুমটা ভেঙে যাচ্ছিল, এখন পাশ ফিরতে গেলে ঘুমটা ভাঙছে না। তারপর পরবর্তী পর্যায়ে রোগীটা তো বলছে ব্যথা বেড়ে যাচ্ছে, ব্যথা বেড়ে যাচ্ছে, কিন্তু ব্যথা বাড়ছে ঠিকই, কিন্তু জয়েন্টের যে বাঁকগুলো দেখছি আগের থেকে সোজা হচ্ছে এবং জয়েন্টের ফোলাগুলো কমছে। তারপর আরো কয়েক মাস যাওয়ার পরে দেখা যাচ্ছে যে মাথার ডান দিকে কিছু ইরাপশন বেরিয়েছে, সেগুলো অল্প কুটকুট করছে এবং অল্প খুব সামান্য, প্রায় চোখে পড়ার মতো না, কিন্তু জায়গাটা একটু উঁচু হয়ে আছে। তারপরে ডান দিক থেকে তারপরে বাঁ দিকে এলো, বাঁ দিকের মাথায়ও দেখা যাচ্ছে যে কিছু বেরিয়েছে। তারপর দেখছি গলায় বেরিয়েছে। তারপর গলাটা ভালো হতে দেখছি বগলে বেরিয়েছে। তারপর ওগুলো এখন একটু কমেছে। তারপর আজকে রোগীটাকে দেখতে গেল, রোগীটার দেখছি জ্বর এসেছে এই 12টার সময় করে, বলছে শীত করছে আর কাশি হচ্ছে দেখছি। তারপর আমি ব্যাপারটা লক্ষ্য করছি যে রোগীটার এই যে সিমটমটা, বর্তমানে যে জয়েন্টের ফোলা এবং ব্যথা ট্যাথা গুলো, আঙুল ফাঙুল বেঁকে যাওয়াগুলো, রোগীটার জ্বর এসেছিল 3 বছর আগে, এবং সেই জ্বর আসার পরে এই প্রচন্ড শীত দিয়ে জ্বর আসে এবং প্রচন্ড গা হাতে যন্ত্রণা, জয়েন্টে যন্ত্রণা শুরু হয়। এই জিনিসটা ওই 3 বছর আগে হয়েছিল এবং জ্বরটা এবারে হয়েছে। তবে এবারে ওই তখন ফোন করেছিল ওই 2টোর সময় করে, বললে যে একটু বমি হলো, বমিটার পরে জ্বরটা একটু কমের দিকে আছে। এটা একটা বললাম কেস। আর একটা কেস বলছি। কুশ, দাঁড়াও কুশ। হ্যাঁ বলুন। আর এটা ব্যাখ্যা করো যে তুমি কেন জ্বরে ওষুধ দাওনি, ব্যাখ্যা করো। কারণ রোগীটা ওই এই যে জয়েন্টের সমস্যাগুলো এসেছে, এটাই জ্বরটার ভুল চিকিৎসার ফলে এই রোগের যে বাড়াবাড়ি অবস্থা এবং আজকের যে সমস্যায় রোগীটা ভুগছে, তার কারণটা ওই জায়গায় যদি সঠিক ওষুধ দেয়া হতো, তাহলে এই অবস্থাটা আজকে রোগীটাকে ভুগতে হতো না। না রিভাইভাল অফ ওল্ড সিমটম তো হয়েছে, অতএব এখানে তো আমাকে চুপ করে বসে থাকা ছাড়া উপায় নেই। কারণ ওই জিনিসটা হলেই তাই তো রোগটা আরোগ্যের দিকে যেতে শুরু করেছে, ডাইরেকশন অফ কিওর তো ফলো করছে এবং সেই মতো তো কাজ চলছে। এইবার ঠিক আছে, ব্যাখ্যাটা তো দিতে হবে। এই যে অ্যাবভ ডাউন হচ্ছে, ইরাপশন গুলো মাথা থেকে গলায়, গলা থেকে এই যে বগলে নামলো, তারপর রাইট টু লেফট হলো, এবং যে স্মৃতিশক্তিটা যেটা হারিয়ে গিয়েছিল, এলোমেলো জিনিসটা হয়ে যাচ্ছিল, স্মৃতিশক্তিটা ফিরে এলো। রোগের দিক থেকে কিছু বুঝতে পারছে না যে কিছু আরাম হচ্ছে কিনা, কিন্তু মানসিক দিক থেকে রোগীটা ভালো আছে, লুকিংটা রোগীটার ভালো আছে। বাড়ির লোক কি বলছে? বাড়ির লোক বলছে যে স্বাস্থ্যটা আগের মতো ফিরেছে, রোগীটা চকচকে হয়েছে এবং রোগীর যে হাসি খুশি ভাব সেটা ফিরেছে। রোগীটা আগে শুকনো হয়ে যাচ্ছিল, যে চিন্তা ভাবনা যে ছিল যে আমি হয়তো আর ভালো হতে পারবো না, এই যে দুশ্চিন্তা, এবং অনেক ডাক্তার দেখিয়েছে, যতদিন ওষুধ খাচ্ছে ততদিন ভালো, কিন্তু রোগীটা সাইকেল নিয়ে ছাড়া হেঁটে যেতে পারছে না, এমনিতে হেঁটে যেতে পারছে না। এই যে রোগীটার মধ্যে ভয় জিনিসটা কাটছে। এটা একটা কেস। আর একটা কেস বলবো। হ্যালো, জি স্যার বলুন।
বলছি আপনি যে প্রথমে যখন ওষুধ দেওয়ার পরে রোগী যে রিপোর্টিংটা করলেন তাতে তো দেখা যাচ্ছে যে তার মন বলছে যে সে ভালো লাগছে না, তার সে ভালো বোধ করছে না, ভালো বোধ কিন্তু তার করছে না বলতে রোগের দিক থেকে বলছে একই আছে। আপনি তো ওটাকে একটা মানসিক লক্ষণ আমরা যেটা মূল্যবান, যে আমি আমার মনে হচ্ছে ভালো লাগছে আর ওনার ভালো লাগছে না, এই না লাগাটা তো তারপর থেকে আপনি আবার কিন্তু সবাই বলছেন ভালো লাগছে, আমি ঠিক বুঝতে পারলাম না প্রথম রিপোর্টিংটা একটু আর প্রথম মানে রিপোর্টিং হচ্ছে রোগী রোগের দিক থেকে বুঝতে পারছে না কি ভালো হচ্ছে। আমার ভালো লাগছে না, আপনি বলছিলেন না আমার ভালো রোগীটা লাগছে না। বলছে রোগের দিক থেকে কি ভালো হচ্ছে সেটা বুঝতে পারছি না। ঠিক কিন্তু আছে, সেটা অসুবিধা নেই, কিন্তু আপনি বললেন যে আমার ভালো লাগছে না, এই আমার ভালো লাগছে না আমি ভালো নেই, ইটস দ্য না মোস্ট না, ইম্পর্টেন্ট। আমি ভালো লাগছে না এই কথাটা নয়, রোগের দিক থেকে কি ভালো হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু আমি মনে হচ্ছে ছাড়বো, এই কথাটা রোগীটা ভেতর থেকে অনুভব করছে। ঠিক আছে, ঠিক আছে। রোগের দিকের কোনো উন্নতি রোগীটা বুঝতে পারছে না, রোগীর যে কষ্ট, এই কথাটা বলতে চাইছি। আর একটা কেস বলছি, আর একটা কেস হচ্ছে রোগীটার বয়স হচ্ছে 85 বছর। রোগীটাকে যখন আমি দেখতে যাই, রোগীটা তখন ঘুমের ওষুধ খাওয়াতো, মাথার গন্ডগোলের সমস্যা, ব্রেনের ডাক্তার দেখাতে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যেত, কিন্তু নিয়ে যাওয়া একটা খুব কষ্টকর ব্যাপার। আর তখন ঘুমের ওষুধ খাওয়ানোর ফলে ওই বিকাল সন্ধ্যেবেলার সময় করে ওষুধ খাওয়াতো, তারপরে ঘুমিয়ে থাকতো। ঘুমের ঘোরটা কাটতো ওই 11টা 12টার সময়, 11টা 12টার সময় করে। তারপর আবার রোগীটা চান খাওয়া দাওয়া করে আবার সেই একটু পাগলামো শুরু করতো, তারপরে আবার সেই সন্ধ্যেবেলার সময় ঘুমের ওষুধ খাওয়াতো, এইভাবে জিনিসটা চলছিল। রোগীটাকে আমি যখন দেখতে যাই তখন রোগীটার সম্বন্ধে আমি তেমন কিছুই রোগীটা থেকে আমি তেমন কিছু জানতে পারিনি, রোগীর বাড়ির কাছ থেকে যেটুকু জেনেছিলাম তার উপরেই আমি প্রেসক্রিপশন করেছিলাম। আচ্ছা, কেস রেকর্ডিং বলবো না শুধু আমি ফলো আপটা বলবো? হ্যালো, বলছি আমি শুধু ফলো আপ বলবো? না না, আমাদের সংক্ষেপে প্রেসক্রাইবিং সিমটমস গুলো জানতে হবে তো, কার বেসিসে স্যার প্রেসক্রিপশন বলুন, করবে। সমস্যা নেই, বলুন বলুন স্যার বলুন। রোগীটার মধ্যে মাইল্ড সিমটম যেটা ছিল, ল্যাক হ্যাঁ অফ হ্যাঁ, সেলফ কনফিডেন্স ছিল, অকুপেশন অ্যামিনেশন ছিল, রিলিজিয়াস, আর কন্ট্রাডিকশন অ্যাগ্রাভেশন, আর অ্যাফেকশনের কাউ, আর ফেয়ার অফ নিউ প্লেস তিন অর তিন নেচার। 3 নম্বর কি বললেন? হ্যাঁ, 3 নম্বরটা? ল্যাক অফ সেলফ কনফিডেন্স, হ্যাঁ। অকুপেশন অ্যামিনেশন, রিলিজিয়াস, কন্ট্রাডিকশন অ্যাগ্রাভেশন, ফেয়ার অফ নিউ প্লেস, অ্যাফেকশনের কাউ, হটি নেচার, এই কটা মাইল্ড সিমটম গুলো আমি পেয়েছিলাম। আর জেনারেল সিমটমের মধ্যে যেটা ছিল, লুক ওয়ার্ম ফুড তারা পছন্দ করে, আর মাছ, দুধ, মিষ্টি, আর এই কটাই জেনারেল সিমটমের মধ্যে। জেনারেল সিমটমে আর তেমন কোনো উল্লেখযোগ্য নেই। হয়েছে এটা বলছে রোগীর বাড়ির তরফে, বলছে যেটা কর্ণমূল হয়েছিল ওটা থেকে রস বেরোয়, আর কানে পুঁজ হয়েছিল এই সময়,
সেটা অপারেশন করেছিল। আর ডান পায়ে থায়ে খুব বড় ফোঁড়া হয়েছিল, চাঁচির ডাক্তার ওটাকে অপারেশন করেছিল। বাঁ চোখ অপারেশন হয়েছিল আর হয়েছে বর্ষাকালে হাজা হতো, মলম লাগাতো। আর সর্দি কাশির সমস্যাটা সারা বছর, তার মধ্যে শীতকালে বেশি। আর লিভারের সমস্যা মানে পেটের সমস্যা, অ্যাসিডিটির সমস্যা, এটা ছোটবেলা থেকেই আছে। সর্দি কাশির সমস্যা আর ওই লিভারের সমস্যাটা, এটা পাস্ট হিস্ট্রির মধ্যে আছে। আর ফ্যামিলি হিস্ট্রির মধ্যে যেটা পেয়েছি, একটা ভাই ব্রেনের সমস্যা, দুটো ভাই, তিন ভাই, তারা তিন ভাইয়ের মধ্যে দুটো ভাইয়েরই বয়সকালে ব্রেনের সমস্যা দেখা দিয়েছিল। আর দুটো বোনের মধ্যে একটা বোনের যেটা জানা গেছে যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর মুখের উপরে কারো কোনো কথার প্রতিবাদ করতো না, সবই মুখ বুঝে সহ্য করে নিত, এবং স্ট্রোকে মারা গেছে। আর একটা মেয়ে, ওর মেয়েদের মধ্যে বড় মেয়ের হচ্ছে মাথার যন্ত্রণার সমস্যা, আর মেজো মেয়েরও মাথার যন্ত্রণার সমস্যা। আর একটা মেয়ে, তৃতীয় মেয়েটারও মাথার যন্ত্রণার সমস্যা, চতুর্থ মেয়ে তারও মাথার যন্ত্রণার সমস্যা, ছেলে তারও মাথার যন্ত্রণার সমস্যা। এতে আমি রোগীটাকে লাইকোপোডিয়াম 0-2 প্রেসক্রিপশন করি। 0-2টা দিয়েছিল ওই একটা দানা 30 নম্বর 30 ml জলে গুলে 1 ফোঁটা দিয়ে 2 লিটার জল, 2 লিটার জলে মানে গুলে গুলে ফেলে ওই 15 বার মতো ফেলে তারপরে ওই চামচটা জিভে ঠেকিয়ে দিয়েছিল। তারপরে ওষুধ খাওয়ার পরে কি হয়েছে, পরের মাসে যখন আমি রোগীটাকে ওষুধ দিয়েছি 26/2/20-তে লাইকোপোডিয়াম 0-2 দেখছি, কিন্তু লুকিংটা ভালো হয়েছে, স্বাস্থ্যের উন্নতি হয়েছে। এটা বাড়ির লোক বলছে খাওয়ারটা আগের থেকে ভালো খাচ্ছে, জল পিপাসাটা বেড়েছে। আগে জল পিপাসা কম ছিল, জল পিপাসাটা বেড়েছে। আর ঘুমের ওষুধ আমি খাওয়াতে বারণ করেছিলাম, এখন ঘুমের ওষুধ ছাড়াই ঘুম হচ্ছে। এখন গরুর জন্য বটিতে খড় কাটতে যাচ্ছে, প্রস্রাব পায়খানা মাঝে মাঝে বলছে, মাঝে মাঝে বলতে পারছে না। প্রথম দিকে শরীরের উন্নতি হয়, গালাগালি বেশি দিচ্ছিল, এখন গালাগালি দেয়া অনেক কমেছে। যখন জোর করে খাবার কথা বলছে তখন গালাগালি দিচ্ছে। আগে খাবার দিলে থুতু করে ফেলে দিত, এখন ফেলছে না, খাবার খেয়ে নিচ্ছে। আগে ধরে তুলে আনতে হতো দুজনে মিলে, এখন একাই ঘুম থেকে উঠে মাজন দিলে নিজেই দান মাজছে। সন্ধ্যা 7টায় ঘুমোচ্ছে, রাত্রি 2-3টে প্রস্রাব করতে উঠছে, প্রস্রাবের কথা বলছি, আবার প্রস্রাব করে শুয়ে প্রস্রাব মাঝে মাঝে করে আবার ঘুমিয়ে প্রস্রাব করে মাঝে মাঝে বলছে, মাঝে মাঝে প্রস্রাব করে ফেলছে। সকাল 6টা 7টা 8টা 9টা পর্যন্ত ঘুমোচ্ছে, এক একদিন এক এক রকম, কোনোদিন 6টা পর্যন্ত, কোনোদিন 7টা পর্যন্ত, কোনোদিন 8টা, কোনোদিন 9টা পর্যন্ত ঘুমোচ্ছে। এখন লোক কিছু চিনতে পারছে, আমি বলছি দাদু কেমন আছো, উত্তর দিচ্ছে ভালো, দিনের বেলা ঘুমোচ্ছে না। আগে যে রোগীটা আমি যখন দেখতে গিয়েছিলাম সেদিন 9টার সময় গিয়েছিলাম, তখন ঘুমের মধ্যেই ছিল, কারণ ঘুমের ভোরটা কাটতো ওই 12টা ওই রকম সময় করে ঘুমের ভোরটা কাটতো। এখন ঝাল জিনিস খেতে পারছে না। আগের দিন
ঘোরের মধ্যে ঘুমাচ্ছিল। রোগীর বাড়ির লোকের কথা এত অল- এত- এতটা ভালো হয়ে যাবে বুঝতে পারেনি। এই রোগীর বাড়ির লোক বলছে যে এতটা ভালো হয়ে যাবে সেটা বুঝতে পারেনি হোমিওপ্যাথিক চিকিৎসক। এই কথাটা বাড়ির লোক আমাকে বলেছে। ডান কানটা এখন ছটছট করছে, তাছাড়া গায়ে কোনো ইরাকশন বের হয়নি। এই যে ঠাকুরের জন্য কপালে হাত দিয়ে নমস্কার করছি, নাক কান মুছছি, এটা বন্ধ হয়ে গিয়েছিল, সেটা এখন করছি। সবাইকে নমস্কার করছি, এ অভ্যেস আগে ছিল, সারা জীবন হরিনাম করেছি। আর এই একটা ব্যাপার হচ্ছে, কি দিয়ে খেয়েছি, কে খেতে দিয়েছে সেগুলো বলছে, আগে এগুলো বলতো না। আজ হরিনাম গাইছে, অনেকটা গান করেছি, ভালোই গান করেছি, অভ্যেসের বসে গান করছি। রোদটা ভালো লাগছে, রোদের দিকে চলে যাচ্ছে, সর্দি কাশি প্রায় নেই। আগে তেলে পড়ে যাচ্ছিল, এখন সেটা সামলে নিচ্ছি, পড়ে যাচ্ছে না। এই অবস্থা। তারপর রোগীটার যে অবস্থা আমার গন্ডগোল হলো সেইটা একটু বলি এবার একটু। এই পর্যন্ত জিনিসটা ভালোই আছে, ভালোই চলছিল, কিন্তু জিনিসটা যে জায়গায় আমার ভুল হলো, এই 9/5/20 রোগীটা মাঝে মাঝে লুঙ্গি খুলছে, রাত্রে স্নান করার কথা বলছে, মরে যাওয়ার কথা বলছে। আমার কেউ নেই, গলার আওয়াজ বেড়েছে, চুলকানি বেড়েছে, প্রস্রাব পায়খানার কথা বলছে, বিছানায় করছে না, বাইরে চলে যেতে চাইছে। ঘুমোচ্ছে 8টা থেকে 12টা, আবার 2টো থেকে 4টে। তো এই অবস্থা ঠিকই আছে, যে যে জায়গাটা গন্ডগোল হলো সেই জায়গাটা আমি বলছি। মানে নাম করার জন্য মানুষের মতো মানুষ তো দেখলাম না, মানুষ খুঁজতে গিয়ে মানুষ খুঁজে পেলাম না। আর বলছে জব কার্ডে কাজ, অন্য কাজ না থাকলে, শরীর ভালো থাকলে অন্য কাজ, শরীরের ক্ষমতা কম থাকলে তখন জব কার্ডে কাজ করা ঠিক আছে, এতে টাকা হবে, সংসার চলবে। এরকম এই কথাগুলো বলছে। আমি গিয়েছিলাম, আমাকে হরিনামের গান শুনিয়েছিল। এই পর্যন্ত ঠিকই আছে, সেই গন্ডগোলটা হলো দাঁড়ানো বলছে। 9/20 জ্বর হয়েছিল, জ্বর হয়েছিল 7টার সময়, সারা রাত্রি জ্বর ছিল, ওই 100 ডিগ্রির মতো জ্বর। জ্বর হওয়ার পর থেকে লুঙ্গি রাখছে না, খিদে কমে গেছে, ঘুমের সমস্যা, জ্বর যে থেকে হয়েছে সেই থেকে ঘুম ভালো হচ্ছে না, এদিক ওদিক ঘুরছে, বিছানা প্রস্রাব পায়খানা করে ফেলছে। আজ বলছে বিছানায় প্রস্রাব করিনি, পেচ্ছাপ করে বলছে পেচ্ছাপ করিনি। কদিন আগে বুঝতে পারছিল না, আজ বুঝতে পেরেছে, ধরে ধরে হাঁটছে। হচ্ছে না, আজকে হরিনাম করেছে, এটা বলতে ঠিকই আছে, দাঁড়া গন্ডগোলটা যে জায়গায় হলো, এই জায়গাটা থেকে গন্ডগোলটা শুরু হলো। এই যে ওষুধটা রিপিট করে জিনিসটা আমার গন্ডগোল হলো এই জায়গাটায়। গালাগালি দিচ্ছে, একই কথা বারবার বলছে, নিজেই প্রশ্ন করছে, নিজেই উত্তর দিচ্ছে, লুঙ্গি খুলে ফেলছে, লুঙ্গি রাখছে না। আর রাত্রে বিছানায় পেচ্ছাপ করে ফেলছে। খিদেটা কিন্তু স্বাভাবিক ছিল, ঘুমটা 11টা থেকে 1টা পর্যন্ত হচ্ছে, এই কথাটা বলেছে। পায়খানার কথা বলছে, আবার
লাস্ট দুদিন পায়খানা, ব্যাপারটা নয়, এই যে লুঙ্গি খুলে ফেলছে এই ব্যাপারটা, এই যে বাড়ির লোক বললো যে লুঙ্গি খুলে ফেলছে, একই কথা বারবার বলছে, ঘুমোতে দিচ্ছে না, এই অবস্থায় লাইকোপোডিয়াম 03টা রিপিট করলো 18-10-20-তে। তারপরে ব্যাপারটা কি হলো, দুয়ারে বসে প্রস্রাব করে ফেলছে, পায়খানা বলছে করবো কিন্তু বলতে বলতে করে ফেলছে, লুঙ্গি খুলে ফেলছে, নিজে নিয়েই খেতে পারছে, গালাগালি দেওয়া কমে গেছে, এখন দাঁড়াতে পারছে না, বসে আছে, চেয়ারে বসতে পারছে না, ধরে নিয়ে গেলে কাঁপতে কাঁপতে যাচ্ছে, হরিনাম করছে না, হরিনাম করতে হাঁপিয়ে যাচ্ছে, দুপুর 12টা পর্যন্ত ঘুমের, তারপর এই যে আবার ঘুমটা হচ্ছে না, সেজন্য ওরা কি করেছে, ঘুমের ওষুধ অ্যালোপ্যাথি খাওয়াচ্ছে 2টো করে, একই কথা বারবার বলছে না, কথা বলার শক্তি নেই, নিজে হাতে কিন্তু তুলে খাচ্ছে, এখন কাঁদে না, কাঁদলে নাক দিয়ে সর্দি গড়ায়। তারপর এই যে কার্সিনোসিনে আমি জিনিসটা এলো, এই জিনিসটা এই যে ঘুম হচ্ছে না বলে, আর এই রোগীটার জীবনের ইতিহাসে একটা ব্যাপার আমার বলা হয়নি, যে রোগীটাকে সবসময় ভয় রেখে দিত, রোগীটার স্ত্রী সবসময় ভয় রেখে দিত, এই যে বাইরে যখন যাচ্ছে তখন এই যে ছুটে চলে যাচ্ছে, ছুটে চলে যাওয়ার পর ওই পায়ে বাড়ি দিয়ে মারতো, এবং রুগীটাকে সবসময় ভয় দেখিয়ে রেখে দিত। তারপরে এই কার্সিনোসিনটা যে দিল, তারপরে জিনিসটা যে গন্ডগোলে রাস্তাটা গেল, যে এই যে সারা রাত্রি আশপাশের বাড়ির লোকও বলছে যে ঘুমোতে পারছি না, তোমরা কিছু একটা করো, তারপরে কি হলো, বকাটা কমে গেল, খাওয়ার কথা আর বলছে না, প্রস্রাব পায়খানার কথা বলতে পারছে না, খিদেটা কিন্তু ঠিকই ছিল, এখন আগে যে কথায় কথায় কেঁদে ফেলছিল সেই কান্নাটা এখন আর নেই, চেঁচামেচি গালাগালি দেওয়া নেই, প্রস্রাব পায়খানা প্রস্রাব পায়খানা করে ফেলছে, হরিনাম করছে না, আগের বারের ঔষধ খাওয়া 3-4 দিন পর থেকে চেয়ারে বসতে পারছে না, এখন ধরে নিয়ে গেলে তাই যেতে পারে, না হলে যাওয়া চলা হাঁটার ক্ষমতা নেই, এখন সারাদিন বসে বসে চাবড়ে যাচ্ছি, সর্দি কাশি ব্যাপারটা নেই, লুঙ্গি কিন্তু কম খুলছে, নিজে নিয়েই খেতে পারছে, এই জিনিসটা চলছিল। তারপর রুগীটা আস্তে 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 করে রোগীটা তো কথা বলা বন্ধ হয়ে গেল, পেচ্ছাপ পায়খানা তো আর কথা বলতে পারছিল না, তারপর রোগীটার বাড়ি থেকে আর চিকিৎসার জন্য তো আমাকে ডাকেনি, পুরোপুরি চিকিৎসার বাইরে ছিল। তারপর এই কিছুদিন আগে রোগীটা আবার ফোন করেছিল রোগীটার বাড়ি থেকে, রোগীটার জ্বর এসেছিল 4:30টার সময়, আমাকে 5টার সময় করে ফোন করেছিল, বললে যে দাদুর অবস্থা তো খুব খারাপ। তারপর বাড়িতে গিয়ে দেখলো যে রোগীটা ঘরে ঢুকতে ঢুকতে, স্টেথিস্কোপ বসাতে হবে না, সাঁই সাঁই করে আওয়াজ হচ্ছে, ডান দিকে চোখটা বুজে আছে, পিছুটি কাটছে, গায়ে জ্বর আছে, আর মাঝে 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 ওই এখন তো সেই হাতে করে খাইয়ে দিতে হয়, হেলান দিলে তবে বসে বসে, মাঝে এখন আর চিৎকার করতে পারে না, প্রস্রাব পায়খানার কথা বলতে পারে না, খাইয়ে দিলে খায়। তারপর রোগীটাকে লাইকোপোডিয়াম 03 নিলেন 5-7-21, 9টার সময় করে দিলাম, 9টার সময় করে দেওয়ার পরে পরের দিন আমি ওই 11টার সময় করে ফোন করেছিলাম, বললে যে জ্বরটা আগের তুলনায় কম আছে। তারপর জ্বরটা পুরোপুরি ওই 3-4 দিনের মধ্যে মিটে গেল, আর সর্দি কাশির সমস্যাটা যেতে 1 সপ্তাহ মতো লাগলো। আর
গিয়ে দেখলাম ডান চোখে কোনো কিছুটি নেই, ডান চোখটা প্রায় স্বাভাবিক, ডান চোখটা যেটা ছোট মতো হয়েছিল সেটা খুব সামান্য একটু ছোট আছে, প্রায় স্বাভাবিক। দেখছি হেলান দিয়ে বসে আছে, চোখ মুখ পরিষ্কার আগের থেকে, আগে তো সেই শুয়েছিল। আর এখন দুবার করে পায়খানা যাচ্ছে, খিদেটা স্বাভাবিক আছে। আর হাতটা এখন চাবড়াচ্ছে, যেটা বোধহয় 3-4 দিন হলো হাতটা আবার চাবড়াচ্ছে, যেটা বন্ধ হয়ে গিয়েছিল। আর পুরনো যে সমস্ত মানুষজনের সঙ্গে পরিচিত, যাদের সঙ্গে ভালো সময় কাটিয়েছে, তাদের কথা এখন বলছি। দাদা দিদি, ওর একটা মামা ছিল, তাদের কথা এখন বলছি। এই পর্যন্ত বলে আমি শেষ করছি। যে একটা কথা বলি, আর আরো কিছু সিমটম না। আর সন্ধ্যার দিকে এখন মোটামুটি ভালোই ঘুমোচ্ছে। আর কি বলেছে দেখুনটাকে দেখা। আর এখন যে শক্ত জিনিসটা ছিল, ওই মাছ মাংস এই সমস্ত শক্ত জিনিস হলে কিছু করে ফেলে দেয়, ডিম সেদ্ধ হলে বললে এখন খেয়ে না, নরম জিনিসটা খেতে খেতে কোনো অসুবিধা হচ্ছে না। এই পর্যন্ত বলছি যে রোগীর যদি আমরা যদি ভুল একটা যদি প্রেসক্রিপশন করে ফেলি না, তাহলে কিন্তু রোগীটা খুব খারাপ জায়গায় পৌঁছে যায়। সেই হিসাবে আমরা যদি খুব সতর্কভাবে চিকিৎসা না করি, তাহলে কিন্তু আমরাই রোগীদের ঘরে বিপদের দিকে নিয়ে চলে যাব। আবার যদি সঠিক প্রেসক্রিপশন হয়, তাহলে কিন্তু খুব খারাপ অবস্থা থেকে আমরা ভালো অবস্থার দিকে নিয়ে যেতে পারব। তবে এই ওষুধ দেওয়ার সময় আমাদের ঘরে খুবই কিন্তু কসাস হতে হবে। এই বিষয়ে তাড়াহুড়ো করেই কিন্তু, এবং রোগী সেই মানে রোগীর কোনো প্ররোচনায়, মানে রোগী বাড়ির তরফে যদি কেউ কোনো সিমটমকে নিয়ে যদি খুব বেশি ডাক্তার পে করে, সেই ব্যাপারেও কিন্তু ডাক্তারকে খুব শক্ত থাকতে হবে। নরম হলে কিন্তু ওই জায়গায় গন্ডগোল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। রোগীকে খুব কিন্তু এই ডাক্তারকে কিন্তু কিছু কিছু জায়গায় শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে। শেষ করতে একজন এইটুকুই বলছি আর কি। ধন্যবাদ স্যার আপনাকে। তাহলে স্যার যেটা আমাদের অমরনাথ স্যার প্রায় বলছেন, তাছাড়া আমাদের গুরুজন যারা সিনিয়র ডক্টর আছেন এখানে প্রায়ই বলছেন, আমাদের এখানে বেশিরভাগ গভীর দর্শন নিয়ে আলোচনা হয়। এই দর্শনটা যে যত বেশি রপ্ত করতে পারবে, হোমিওপ্যাথিতে তার হাত যশ এবং দখলটা তত বেশি থাকবে। আমরা রোগীর কেস টেকিং করার সময় নানান তথ্য পাত্র পাই, নানান কিছু পাই, সেগুলো আমরা গভীরভাবে ছোট 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 বিষয়গুলোকে যদি অ্যানালাইসিস করি, তাহলে খুব ভালো ভালো জিনিস আমরা পাই। আমরা কেস টেকিং এর সময় যদি কখনো দেখি যে কোনো একটা মানুষ সম্পূর্ণ একেবারে কমপ্লিটলি শরিক ওষুধের পেশেন্ট নয়, সাইকোটিক কিংবা সিফিলিটিক সাইকোটিকের সংমিশ্রণযুক্ত পেশেন্ট, কিন্তু শারীরিকভাবে খুবই দুর্বল বা ক্লান্ত, এর মধ্যে ঘুরে বেড়ানোর একটা প্রবৃত্তি, এই যে শারীরিকভাবে দুর্বল এবং ঘুরে বেড়ানোর একটা প্রবৃত্তি, কিন্তু মানুষটি অনলি শরিকের ওষুধ মানে শরিক ওষুধের রোগী নয়, সাইকোটিক কিংবা সিফিলিটিক কিংবা দুটো সংমিশ্রণ ওষুধের রোগী। এই যে ঘুরে বেড়ানোর প্রবৃত্তি, এটা হচ্ছে টিউবারকুলার বৈশিষ্ট্য। এই ঘুরে বেড়ানোর প্রবৃত্তিটি যদি আমরা কোনো বাচ্চা শিশুর মধ্যে পাই, যে শারীরিকভাবে খুব দুর্বল, কেস টেকিংয়ে দেখা যাচ্ছে সে অনলি কোনো গুরুত্বপূর্ণ শরিক মেডিসিনের পেশেন্ট নয়, সিফিলিটিক কিংবা সাইকোটিক কিংবা দুটো ওষুধের সংমিশ্রণের পেশেন্ট,
এই ছোটবেলায় যদি তার এই টিউবারকুলার প্রবণতা বা বৈশিষ্ট্যটা আমরা দূর করতে না পারি, তাহলে এই বাচ্চাটি অল্প বয়সেই খুব গভীর টিউবারকুলার দোষে আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে এবং নিয়তি তাকে খুব ক্রমান্বয়ে ক্ষয় রোগে আক্রান্ত করতে থাকবে, একসময় সে মৃত্যু পথযাত্রী হবে। এই যে ছোট বাচ্চা শারীরিকভাবে খুব দুর্বলতা, কিন্তু সে তার মধ্যে ঘুরে বেড়ানোর একটা টেন্ডেন্সি, এই টেন্ডেন্সিটা দেখে একজন হোমিওপ্যাথ বুঝবেন যে ওর মধ্যে এখনই টিউবারকুলার প্রবণতা কাজ করছে, কোনো একটা সময় সে টিউবারকুলোসিসে আক্রান্ত হবে। এই ছোটবেলায় যদি তাকে বুঝে শুনে একটা সঠিক ওষুধ নির্বাচন করে দেওয়া যায়, তাহলে তার মধ্যে এই ঘর পালানো ঘুরে বেড়ানো টেন্ডেন্সিটা দূর হবে। এই ঘুরে বেড়ানোর টেন্ডেন্সিটাই বলে দিচ্ছে যে ভবিষ্যতে সে টিউবারকুলোসিসে আক্রান্ত হবে। এখন সে টিউবারকুলার প্রবণতার মধ্যে আছে, একসময় সে টিউবারকুলোসিসে আক্রান্ত হবে এবং অচিরে তার জীবন প্রদীপটা নিভে যাবে। এই যে গভীর দর্শন, আমরা এই ক্লাসগুলোতে আসছি, শিখছি, বুঝছি, চেষ্টা করছি। কখনো যদি আমরা কোনো ব্যাসিলি নামের পেশেন্ট, হয়তো মস্তিষ্কের বিকৃতির পেশেন্ট, ব্যাসিলি নাম তার কেস টেকিংয়ে পাওয়া গেছে, তো যেটা স্যারকে একজন প্রশ্ন করছিলেন যে রোগী আরোগ্য, হোমিওপ্যাথি কাজ করছে, রোগী আরোগ্য হচ্ছে, এটি হোমিওপ্যাথির রেজাল্ট, আমরা বুঝবো কিভাবে? কখনো কখনো কিছু ব্যতিক্রম ঘটনা ঘটে, রোগ বেড়ে যাচ্ছে, মনের দিকে শান্তি বা স্বস্তি বা প্রফুল্লতা, এটা হোমিওপ্যাথির রেজাল্ট। কিন্তু এমন যদি হয় যে মনে প্রফুল্লতা, শান্তি, সেই সাথে রোগও কমে যাচ্ছে, একই সাথে দুটোই কমছে, তখন কি হবে? রোগ বাড়ে নাই, মনেও শান্তি, তার রোগেও শান্তি। এটিকে বলছে একজন মনীষী সোনায় সোহাগা। মন এবং রোগ দুটো একসাথে কমছে। অনেক সময় রোগ বেড়ে মনে শান্তি, কিন্তু যদি এমন হয় মনেও শান্তি রোগেও শান্তি, দুটো একসাথে কমছে, এটি কিন্তু সোনায় সোহাগা। সবসময় কিন্তু রোগ বেড়েই কমে, বিষয়টা এরকম না। রোগ বেড়েই ছিল, এখন কমা ধরেছে, অথবা রোগ চাপা ছিল না, প্রকাশমান অবস্থায় ছিল, একসাথে দুটো কমছে, এটি সোনায় সোহাগা। ব্যাসিলি নামের কোনো পাগল রোগী, আপনি কেস টেকিং করে ব্যাসিলি নাম পেয়েছেন, ব্যাসিলি নাম প্রয়োগ করছেন, একটা সময় কিন্তু ব্যাসিলি নামের রোগী যখন আরোগ্যর পথ ধরে তখন কিন্তু এরকম হয়, তার মধ্যে অনিদ্রা চলে আসে, ভয় দেখা দেয়, রাতের বেলায় তার স্মৃতিশক্তির বিভ্রাট ঘটে, প্রায় ভুল করে, এবং অল্প দিন পরে দেখা যায় তার শরীরে একজিমা দেখা দিয়েছে এবং একজিমা থেকে প্রচুর পরিমাণে রস নিঃসরণ হয়। অথচ আমরা জানি যে ব্যাসিলি নামের একজিমা কিন্তু শুষ্ক, টিউবারকুলি নামেরটা যেমন রসযুক্ত, ব্যাসিলি নামেরটা কিন্তু শুষ্ক, কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় যে তার রসযুক্ত স্রাব নিঃসরণ হতে থাকে। কিছুদিন পরে দেখা যায় তার একজিমার সাথে সাথে শরীরের এখানে ওখানে এক ধরনের উদ্ভেদ দেখা দেয়। তো ব্যাসিলি নামের আরোগ্য চিত্র কিন্তু এগুলো। তাহলে এগুলো হচ্ছে কেন? এমন তো হওয়ার কথা নয়। ভালো করে খেয়াল করলে, কেস টেকিং করলে দেখা যাবে, কিন্তু রোগী হয়তো বলতে পারে নাই তার অতীতে এরকম সমস্যা কিছু ছিল যেগুলো এখন আবার ব্যাক করেছে। তো অনেক সময় দেখা যায় যে কিছু জিনিস আছে যেগুলো রোগী বলতে পারে না, রোগীর ছোটবেলায় হয়েছিল, রোগীর মা বেঁচে নাই কিংবা বাবা বেঁচে নাই, বলতে পারছে না, আপনি ভয় পেয়ে যাচ্ছেন, এমন তো ছিল না, কেস টেকিং এ তো পাইনি। ব্যাসিলি নামের পেশেন্ট যদি হয়, আপনি কেস টেকিং এ না পান, সমস্যা নেই, এই জিনিসগুলো আপনি মাথায় রাখতে হবে। শুধুমাত্র ব্যাসিলি নামের পাগল রোগীর ক্ষেত্রে, যেমন লাইকোপোডিয়ামের ক্ষেত্রে বলা আছে যে যে সমস্ত লাইকোপেশেন্টরা সাধারণত লিভারের প্রবলেমে ভোগে, যে কারণে তাদের এক সময় খাওয়ার রুচি কমে যায়, কিন্তু লিভার তাদের বেশি আক্রান্ত হওয়ার আগে একটা সময় তারা ছিল পেটুক টাইপের, বেশি খাওয়ার প্রবণতা ছিল। এখন কোন লাইকোপোডিয়ামের পেশেন্টের জন্য আপনি ওষুধ নির্বাচন করেছেন, লাইকোপোডিয়ামের যে পেশেন্টরা বেশি পরিমাণে পানি পান করার অভ্যাস থাকে কিংবা যাদের আহার বেশি করার অভ্যাস থাকে, এমন কোনো পেশেন্টকে যদি আপনি লাইকোপোডিয়াম নির্বাচন করেন, তাহলে একটা সময় যখন তার আরোগ্য শেষের দিকে আসে তখন দেখা যায় তার শরীরে প্রচুর পরিমাণে র্যাশ দেখা দেয়। হয়তো আপনি কেস টেকিং এ র্যাশ পান নাই, কিন্তু র্যাশ দেখা দিবে। এখন রোগী তথ্য দিতে পারে নাই, কারণ যে বয়সে তার এমন হয়েছিল সেটা তার খেয়াল নাই, তো তার র্যাশ দেখা দিবে। বিশেষ করে লাইকোপোডিয়ামের শুধুমাত্র যে পেশেন্টরা প্রচুর পরিমাণে পানি পান করে কিংবা আহার করে, এমন পেশেন্টের বেলায় এরকম একটা ব্যতিক্রম ঘটনা ঘটে যে তার শরীরে প্রচুর পরিমাণে র্যাশ দেখা দেওয়ার পরে তার কমপ্লিটলি সে কিওরের পথে চলে যায়। কিওরের আগে তার এরকম একটা বৃদ্ধি ঘটে যেটা অবাঞ্ছিত, মানে অনাকাঙ্ক্ষিত মনে হয়,
খানিক আগে আমাদের কোন ডাক্তার বন্ধু যেন বলছিলেন নাক ডাকার কথা, অমরনাথ স্যার সেটার উত্তর দিচ্ছিলেন। অনেক সময় আমরা কেস টেকিং করতে গিয়ে আমরা বা আমরা কোনো রোগী চিকিৎসা করতে গিয়ে পাই যে রোগীর নাক ডাকছে। রোগীর নাক ডাকা বিভিন্ন কারণে হতে, তার মধ্যে একটা কারণ আছে যে অতীতে রোগী কখনো বড় ধরনের ভয় পেয়েছিল, সেটা হতে পারে অনেক আগে কিংবা অনেক আগে ভয় পেয়েছিল, এরকম মানুষদের অনেকদিন পরে এসে নাক ডাকার একটা প্রবণতা দেখা দিতে পারে। এরকম দেখা যাচ্ছে যে আপনি একটা পেশেন্ট পেয়েছেন, পেশেন্টের হিস্ট্রিতে পাওয়া গেছে যে একসময় তার বাতের অসুখ ছিল, তো বাতের ওই ব্যথার জায়গায় সে প্রলেপ লাগিয়েছিল কিংবা ইনজেকশন করেছে, এখন তার হার্টের রোগ দেখা দিয়েছে। বাত চাপা পড়লে কিন্তু একেবারে এরকম ইনজেকশন কিংবা প্রলেপ দিয়ে বাত চাপা পড়লে কিন্তু হার্ট আক্রান্ত হয়। আবার এই হার্টকে সারাতে গেলে অনেক সময় দেখা যায় মস্তিষ্কের বিকৃতি ঘটে। তো এই যে সিরিয়ালগুলো অনেক সময় দেখা যায় মস্তিষ্ক বিকৃতি যদি ভুল চিকিৎসা হয় তাহলে কিন্তু যক্ষা দেখা দেয়, আবার যক্ষার ভুল চিকিৎসা হলে কিন্তু মস্তিষ্ক বিকৃতি দেখা দেয়। ডক্টর কেন্ট বলছেন যে মস্তিষ্ক বিকৃতি অর্থাৎ পাগল আর এই যক্ষা টাকার এপিটোপিট একই জিনিস, দুটোই হচ্ছে ক্ষয় রোগ, দুটোই টিউবারকুলোসিস, দুটোই টিউবারকুলোসিস। এই যে টাকার এপিটোপিট, এই জিনিসগুলো আমরা যদি খেয়াল রাখতে পারি, তরুণ বন্ধু যারা আছে তাদের কাজে লাগবে। অনেক সময় দাঁত যদি ভুল চিকিৎসা হয় তবেও কিন্তু মস্তিষ্কের বিকৃতি ঘটতে পারে বা ঘটে। তা আজকে যেহেতু আমাদের সাথে অনেক সিনিয়র মানুষ আছেন, তারা বলবেন, আমরা শুনবো। আমরা জানি যে সোরার সাথে সাইকোসিসের সংমিশ্রণ ঘটে তখন যে টিউবারকুলার দোষের প্রবণতা হয়, সেখান থেকে সাধারণত দেখা যায় যে শরীর শুকিয়ে যায়, মাংসপেশির ওপর ক্ষয় দোষের প্রবণতাটা বেশি কাজ করে। কিন্তু যদি এমন হয় যে সোরার সাথে সিফিলিসের সংমিশ্রণ, তখন কিন্তু সেই ক্ষেত্রে ফুসফুস আক্রান্ত হয়, আমরা যেটাকে ফুসফুসে যক্ষা বলি। তো ঠিক আছে সাগর, আমি আজকে আলোচনা 2 থেকে 0/10 পর্যন্ত উঠেছি। প্রেমজনিত ব্যাপার ছিল, অত ছোটখাটো চাকরি করে, বাবা বিয়ে দেয়নি, মানে মেয়েটির বাবা ওকে বিয়ে দেয়নি, এইটাই হচ্ছে তার কষ্ট। এই কষ্টটা বেশ কিছুদিন ধরে ছিল এবং তার জন্য তার নানান রকম কষ্ট, ফিজিক্যাল মেন্টাল থেকে ফিজিক্যাল রোগে এসছে। তার প্রচন্ড করে ঝরঝর করে চুল উঠে যায়, তার প্রচন্ড মাথায় খুশকি হয়, তার মাথায় প্রচন্ড চিনিক মেরে ওঠে, তার ডান দিকের টেস্টিস থেকে ব্যথাটা ঠিক যে রুটে টেস্টিসটা এসেছে, মানে ওই টেস্টিস থেকে এসে উপর দিক থেকে এসে ডান দিক দিয়ে পায়ের পাতা পর্যন্ত নেমে যাচ্ছে। এবং সন্ধেবেলা হলেই বা অন্য সময়তেও স্নান করে আসলে প্রচুর পরিমাণে তার গায়ে র্যাশ বেরোচ্ছে, আর্টিকেরিয়াল র্যাশও বেরোচ্ছে। এই এতগুলো প্রবলেম নিয়ে ট্রিটমেন্ট করতে এসে 0/2 থেকে 0/8 পর্যন্ত ওঠার পরে পেশেন্ট ভালো 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 বলে এসেছে। এবার যেই 0/10 দিয়েছি, 0/10 দিয়ে তাকে এটা করতে করতে আমার অনেক দিনই পার হয়ে গেছে। তো এবার পেশেন্টের 3টে ডোজ খাওয়ার পরেই তার কাপিং, 5টা কাপিং চেঞ্জ করার পরেও তার অ্যাগ্রাভেশন মোটেই কমছে না। মানে 0/10 দিয়েছি, থার্ড কাপিং, ফিফথ কাপিং করার পরেও পেশেন্টের ওইরকম লাস্ট অ্যাগ্রাভেশন করেছে ওই পোটেন্সিতে। এবং তাকে এই 15 দিন ওয়েট করে রেখেছি এবং তার আস্তে আস্তে সবগুলো কমে যাচ্ছে। এবং কমে পেশেন্টের কথা, যে পেশেন্ট ওই যে স্যার যেটা বলছেন না, অমরনাথ স্যার বললেন যে অনেক সময় পেশেন্ট কিছুতেই ডাক্তারকে যত বলা হবে যে প্রেসারে রাখা হবে, তখন মনে হয় যে ডাক্তার বোধহয় ভালো ওষুধ নিকড়িয়ে দেবে। তো ওর কাছে আমি এতক্ষণ ধরে তার মেন্টাল ফিজিক্যাল ওয়েলবিং সবকিছু শোনার পরে বুঝতে পারলাম যে তার মাথার চুলও সেরাম উঠছে না, তার খুশকিটাও তেমন নেই, তার গায়ে কোনো অ্যালার্জিক র্যাশ ট্যাশও বেরোচ্ছে না। অন্ডকোষের এমনই ব্যথা বেড়েছিল যে পা ঝিনঝিন করছে, রাইট সাইডে পা দাঁড়াতেই পারছে না, সেটা কমে এসছে। কমে এসে আমি তাকে বলছি যে এই পোটেন্সিটা দেওয়ার আগে যেমন ছিল তার থেকে কমেছে, সেখানে একটুখানি ঘ্যাঙাচ্ছে, ওই ঘ্যাঙানোটাকে একটু ছাড়াতে হবে। এই ঘ্যাঙানোটা বুঝতে পারিনি এখনো, ওই ঘেঙাচ্ছে একটু একটু, তার মানে বুঝতে পারছি যে ডাউনওয়ার্ডলি মোশন হচ্ছে, অ্যাগ্রাভেশন হয়েছে, এখন ওয়েট অ্যান্ড অবজার্ভ। এখানে পেশেন্ট যেহেতু অনলাইনে ট্রিটমেন্ট করি, আমার থেকে এবারে 100 কিলোমিটার দূরের পেশেন্ট, তাকে পিএল এর ব্যাপারটা দেওয়াটা আমার কাছে সমস্যাদায়ক। তো এক্ষেত্রে কোনো একজন আমার মিডিয়া আছে, তাকে পিএল দেব, পেশেন্ট কাছে বোঝাচ্ছি এতক্ষণ ধরে। তো বোঝানোর পরে ও বুঝলো
যে হ্যাঁ ঠিকই তো 2 সপ্তাহ ওষুধ খাইনি এতটা কমেছে, তাহলে আর 1 সপ্তাহ ওষুধ না খেয়ে দেখি। ঠিকই আপনি বলছেন, কার হাতে এখনো 3 ঢাকনি ওষুধ পড়ে রয়েছে নেট্রামিস 0/10। তাহলে কাউন্সিলিং এবং পেশেন্টের সাথে ডাক্তারের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং, এই জায়গাটা কিন্তু একটা ক্ষেত্র তৈরি করতে হবে। তার জন্য যে যা করা দরকার তা করতে হবে। এই জায়গাটা অবজারভেশন আছে। হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন না ডিজিজ নিজে তার হচ্ছে না, একটা সেকেন্ড প্রেসক্রিপশন করব, মানে মেডিসিন তো পাল্টায়নি, এখন তো সেকেন্ড প্রেসক্রিপশনের জায়গাটাতে নেই। যেহেতু আমি একটা মেডিসিনই চলছে, সেহেতু আর একটা মেডিসিনকে পাল্টায়নি, ওই একই মেডিসিনই তো অ্যাক্টিং করছে। কিন্তু যদি বলি যে সেকেন্ড প্রেসক্রিপশন, এই অর্থে সেকেন্ড প্রেসক্রিপশন যে ডোজ যখন আমি পোটেন্সি বাড়াচ্ছি সেটাও সেকেন্ড প্রেসক্রিপশন, কিন্তু মেডিসিন চেঞ্জ করা হয়নি। সেই হিসাবে সেকেন্ড কেন বলবো, থার্ড কেন বলবো, ফিফথ প্রেসক্রিপশন, মেডিসিন পাল্টায়নি। কিন্তু আমার হাতে যে মেডিসিন গুলো পড়ে রয়েছে সেগুলো কখন দেবো, কবে দেবো, সেইটার কথা বিচার করার জন্য আমরা এরম ভাবে ওয়েট করতে হয়, পেশেন্টের সাথে আন্ডারস্ট্যান্ডিং করতে হয়, বোঝাতে হয়। সব রকম পেশেন্ট একরকম নয়, কেউ হয়তো বোঝে না, কেউ বোঝে, কিন্তু যে যেমন করে না বোঝে তার সাথে বোঝাতে হয়, পিএলও দিতে হয়, এই আর কি। এর বেশি আর কি বলবো, আমার তো এবার জ্ঞান একটু কম। স্যার জ্ঞান কবে কমেছে আমরা তো জানলাম না। না স্যার, কমেছে, খুব কমেছে আমার স্যার। এই কয়েকদিন আগে একটা পেশেন্ট সেটা তার করবেন তো, আমরা আপনার শুভাকাঙ্ক্ষী, আপনি বলবেন না আমরা জ্ঞান 1 কেজি কিনে আমরা আসতাম কলকাতা নিয়ে আসতাম যে স্যারের জ্ঞান কমছে, কেন কমছে আমরা। ভাবে ওয়েট অ্যান্ড অবজার্ভ, এবং যে সেকেন্ড প্রেসক্রিপশন অন্য মেডিসিন চেঞ্জের দিকে যাব, এইগুলো তো শুধু এক্সপেরিমেন্ট করা। মানে আমি বলছি অবজারভেশন করাটা এটা এক্সপেরিমেন্টাল, মানে করতে করতে হয় অবজারভেশন। তো পেশেন্টের ডান দিকের কিডনিতে স্টোন একটা কোন রকম বের করেছে না আপনি আপনি বেরিয়ে গেছে, ভগবান সেই জানে। তারা অ্যালোপ্যাথি ডাক্তার বলেছে এই তো দেখো বের করে দিয়েছি। তারপরে আল্ট্রাসোনোগ্রাফি করে দেখা যাচ্ছে তার মধ্যে স্টোন রয়েছে ভর্তি, এবং প্রচুর পরিমাণে লিভার টেস্ট করা হয়েছে, এলএফটি করা হয়েছে, এসজিপিটি এসজিওটি হাই 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 8 গুণ 9 গুণ বেড়ে গেছে, 200-250 মতন এরকম উঠে গেছে একটা। তা পেশেন্ট রোজ বমি করে, বমি বমি ভাব লাগে, হেভি পরিমাণে মোটা, তার ওজন তার যেটুকু থাকা দরকার তার থেকেও মোটা, প্রচুর লবণ খায়, এবং আমি কিছুতেই খুঁজে খুঁজে পাচ্ছি না যে তার কোনো গ্রিপের কিছু আছে কিনা। অথচ পেশেন্ট একদম কমপ্লিটলি নেট্রামির সব কিছু বলছে, ফিজিক্যাল জেনারেটিস গুলোর থেকে আরম্ভ করে সবকিছু তার নেট্রামি। তো আমি নেট্রামি 0/3, এই এখনো 1 মাসও হয়নি, এখনো 15 দিনও হয়নি আপনাদের বলছি। তো সেক্ষেত্রে আমি 4 দিন পর পর নেট্রামিউকে দিই, মানে প্রথম 0/2 কিংবা 0/3 করেই আমি 4 দিন, প্রথম ডোজে আমি 4 দিন পরে খেতে বলি। তো প্রথমে একটা ডোজ, 2টো ডোজ, 3টে ডোজ খেয়েছে। ওই 4 দিন পর পর খাওয়ার পরে পেশেন্ট বলছে যে ডাক্তারবাবু আমার তো খুব ব্যথা বেড়ে গেছে, কোমর নাড়াতে পারছি না। তো আমি বললাম যে আপনি কেমন ভুগছেন বলেন তো, আপনি মানসিক দিক থেকে কেমন লাগছে। প্রথম আমার কথা বলছে যে কথা যে মানসিক দিক থেকে, বলে মানসিক দিক থেকে ভালো, বমি টমি তো আর হয় না, আর এখন 2টো ভাতও খেতে পারি, মন মেজাজও খুব ভালো, কিন্তু কোমরের ব্যথা ডাক্তারবাবু আমি তো মরে গেলাম, আমার তো পিঠের তলায় শক্ত কিছু না দিয়ে আমি মোটে শুতেই পারছি না, কোমরের ব্যথা, স্টিফনেস ব্যথা আঁকড়িয়ে ধরছে 2টো মাসেল 2 সাইডে, এবং ওই লাম্বার রিজিয়ানের ওই 2টো সাইডেই ব্যথা ছড়িয়ে গেছে, কিন্তু ওই তলার দিকে শক্ত কিছু না দিয়ে সে শুতে পারছে না। আর তার ভেঙে ভেঙে পায়খানা হচ্ছে, মানে গুড়ি, প্রথম পায়খানাটা শক্ত, তারপরে গুড়ি ভেঙে ভেঙে পড়ে, আর বাকিগুলো তো আছেই। লবণ ছাড়া সে ভাত খেতে পারে না, খচা খাচা লবণ খায় বলে, এরকম ভাষা দিয়ে বলছে। তো যাই হোক, তো এখন পেশেন্ট কালকে ফোন করলো, আমি এখন কাপিং করেছি 0/3 থার্ড ডোজটা কাপিং করেছি, ঝপাত করে 4খানা কাপিং করেছি। কাপিং 4 বার মানে ডাইলুট করে খেতে বলেছি, একটা কাপ থেকে 4 কাপ কাপে করার পরে দেখাচ্ছে এখন পেশেন্ট আমাকে কালকে খবর দিল যে একটা ডোজ 4 দিনের জায়গায় 7 দিন পর পর খেতে বলেছি, লাস্ট থার্ড ডোজটা। তো 3 দিন পরে বলছে কি যে ডাক্তারবাবু আপনার তো বিরাট কমে গেছে, বমি টমি তো কিছু হয় না, কোমরে ব্যথাও নেই, তাহলে কি আমি তো ভালো হব তো, তাহলে আপনার কি মনে হচ্ছে যে কেমন লাগছে শরীর? বলছে কি আমার অনেক ভালো লাগছে। তাই এইভাবে পেশেন্টের সাথে মিলবন্ধন থাকা দরকার ডাক্তারবাবুদের কাউন্সিলিং এর মাধ্যমে। হ্যাঁ বলেন, কে কিছু বলতে চাইছেন? এইভাবে মিলবন্ধন রাখা দরকার, খুব কাউন্সিলিং দরকার, পেশেন্টের সাথে বোঝানো দরকার, যারা বোঝে তাদের সাথে বোঝানো দরকার, আর যারা বোঝে না তাদের সাথে তো কি বলবো, তারা তো কাটসাট করে চলে যায়।
কিন্তু যারা থেকে যায় ডাক্তারবাবুর সাথে মেলামেশা, মানে সেইভাবে কাউন্সিলিংটা বোঝে, রোগীর বয়স তাদের কত? কিন্তু কোনটা ছেলেটার বয়স, হুম। লাস্টে ছেলেটার বয়স ওই এখন ও মিলিটারিতে এ করবে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে সবে মাত্র, ওর কত 22-23 হবে। তো ওর কিন্তু আমি ওই সাপ্রেশন অফ গ্রিফ বা এই জায়গাটা পাচ্ছি না, মানে আমরা যে মেন্টাল সিমটম দেখে যে সাপ্রেশন অফ গ্রিফ এই জায়গাটা, কিন্তু তার সেলফ স্টিম হাই, সে প্রচন্ড হাই, সে গরিব মানুষ, কুড়ে ঘর, কিন্তু তার হাই সেলফ স্টিম রয়েছে এবং কনসোলেশন অ্যাগ্রাভেশন রয়েছে। আর তার চেহারা কিন্তু মোটেই পাতলা না, বরঞ্চ তার হাইট অনুযায়ী তার 8-10 কিলো ওজন বেশি রয়েছে এবং সে মিলিটারি পরীক্ষা দেওয়ার জন্য চেষ্টা করছে। কিন্তু এই যে আপনার এই কটা দিনের বললাম 0/2 দেওয়ার পরে তার না আছে বমি, সে অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক পেটেন্ট ওষুধ খাচ্ছিল, ওই কি যেন অ্যাসিডোলিন না কি একটা ওষুধ আছে বলেছে আমাকে, যে ওই অ্যাসিডোলিন খাচ্ছে, তারপরে অ্যালোপ্যাথিক। হ্যাঁ হ্যাঁ স্যার, রোগীটার শরীর স্বাস্থ্য ভালো তাই বললেন? হ্যাঁ নেট্রামিউর যে সবসময় সবটা তো পায় না, কিন্তু নেট্রামিউর যে পাতলা চেহারা ক্রিস চেহারা এই জায়গাটা কিন্তু পায়নি। এবং এই ঘটনাটা, হ্যাঁ স্যার, এই জায়গায় তরুণ বন্ধুদের উদ্দেশ্যে একটা বার্তা আছে, দিয়ে দেন। এই যে নেট্রামিউরের বডি জীর্ণ শীর্ণ হওয়ার কথা, কিন্তু এই মানুষটির শরীর স্বাস্থ্য সলিড বলছেন, এই বার্তাটা দিয়ে দেন সবার কাছে। হ্যাঁ স্যার, এই যে সবসময় তো এই নেট্রামিউর ওই গলা সরু আর এই পাতলা স্পেশাল বার্তা আছে স্যার, সব সময় না, ব্যতিক্রম তো থাকে, এখানে একটা নেট্রামিউরের বেলায় স্পেশাল বার্তাই আছে যে যুবক বা যুবতীদের, যদিও বইয়ে উল্লেখ করা আছে যে যৌবনে তরুণীদের স্বাস্থ্য, নেট্রামিউরের স্বাস্থ্য কিন্তু জীর্ণ শীর্ণ হওয়ার কথা, কিন্তু ব্যতিক্রম একটা সিমটম আছে, উল্লেখ করা আছে এইভাবে যে যৌবনে তরুণীদের স্বাস্থ্য বেশ মোটা সোটা নাদুস নুদুস হতে পারে। তো তরুণী উল্লেখ করা আছে, আপনি তরুণ জোড়া লাগিয়ে দেন, কেউ ঠেকাতে পারবে না আপনাকে। তরুণ এবং তরুণীদের কারো কারো বেলায় ব্যতিক্রম আছে যে এই যৌবনকালে তাদের স্বাস্থ্য মোটা সোটা হয় ক্যালকেরিয়ার মতো। আপনার এই রোগীর ফিজিক্যাল জেনারেলটা যে মোটা সোটা সমস্যা নাই, এটা ব্যতিক্রম। নেট্রামিউরের ক্ষেত্রে এটি একজন মনীষীর বই আছে এবং খুব সুন্দর করে লেখা আছে যে মহিলাদের স্যার বেলায়। এটা, হ্যাঁ স্যার একদম। আর আমি বলছি শুধু কাউন্সিলিংটা স্যার, ও তো অ্যালোপ্যাথিক ওষুধও ব্যথার ট্যাবলেট খাচ্ছে, ও হোমিওপ্যাথিক ওষুধও ওর সাথে খাচ্ছে, পেটেন্ট ওষুধ। এবং একজন হোমিওপ্যাথ ডাক্তারও ওরে বলেছে যে না না আমি তোমারে পারবো না, যখন স্টোনটা বেরিয়ে আসবে তখন তোমারে ওই জায়গা অজ্ঞান করে বের করতে হবে, মানে কোয়াক ডাক্তার টাইপের বলবো, যারা কি কোয়াক কথার অর্থ তো এরকম নয়। তো আমরা তো সিঙ্গেল একটা মেডিসিন দিচ্ছি, আমি তো কোনো রকম কোনো মাদার টিনচারও দিইনি আর কিছুই দিইনি আর কোনো পিওলও দিইনি, তাকে বোঝাচ্ছি যে এইভাবে যদি করো, সে আমাকে সঙ্গে কনসাল্ট করছে যে আপনি যতদিন বলবেন ওষুধ খাবো এবং এইভাবে আপনি আমাকে সারিয়ে দিন। তো এইভাবে কেস বিশু ভালো যদি কাউন্সিলিং করা যায় পেশেন্টের সাথে, পেশেন্টটা থেকে যায়, পেশেন্টটা ভালো মতন কাউন্সিলিং করতে হবে, বোঝাতে হবে, তবে কিন্তু পেশেন্ট থেকে যাবে। তরুণ বন্ধুদের উদ্দেশ্যে আরো একটা বার্তা আছে, যে সমস্ত মানুষদের লবণ খাওয়ার প্রবণতা থাকে তাদের অধিকাংশ পিত্ত। রোগী দেখে ডাক্তার ভয় পায়, আর রোগী দেখে ডাক্তার ভয় পায়, আর রোগীর কাছে উনি স্বীকৃত, মানে রোগী ঠান্ডা ভালোবাসে না গরম ভালোবাসে, প্রশ্ন করতে রোগীর স্বীকৃতি আশা করে এবং মনে মনে ওষুধ সিলেকশন করে। তার এটা কোন মাধ্যমে পরে ডাক্তার রোগী দেখে ভয় পায় স্যার, যদি বলতেন। আমি পারবো না এসব, ওরে বাবারে এ কঠিন প্রশ্ন। স্যার অনেকে তো বউ দেখে ভয় পায়, তো রুগী দেখে ভয় পায়, ঘরের জিনিস দেখে ভয় পাওয়া, অনেকে তো বাইরের জিনিসে ভয় পাওয়া স্বাভাবিক স্যার। ভয় পাওয়ার কিছু নেই, ভালোভাবে যদি অবজারভেশন করি, ভালোভাবে যদি কেস টেকিং করি, যদি ভালোভাবে ওই মানুষটাকে যদি ভাবি, যদি আমি যেটা ভাবি সেটা আপনাদের কাছে বলি, যে আমি যদি কোনো ওই ছেলেটিকে পেয়েছি, ওই ছেলেটিকে আমার নিজের ভাই বলে মনে করি। আমি যদি কোনো একটা বয়স্কা ভদ্রমহিলাকে পাই তখন আমার মা বলে মনে করি। কোনো বয়স্কা যদি একজন পায়, মানে বয়স্ক ভদ্রলোক পায়, ওটাকে আমার বাবা বলে মনে করি। আর যদি ছোট বাচ্চা পায়, ওটা আমি আমার নিজের ছেলে বা মেয়ে বলে মনে করি। তো এই মনে করার মধ্যে দিয়েই আপনার যে এমপ্যাথিটা কাজ করবে না, এইটাই হচ্ছে আপনার কেস টেকিং করে দেবে, যে আমি এইটাকে ভালো করে সারবো,
হ্যাঁ এই স্যার। পেশেন্টটা আমার নিজের বাড়ির মানুষ হলে তখন আমি কি করতাম? এই কথাটা যদি ভাবা যায় তাহলে তার তাগিদ চলে আসে ভালো মতন কেস টেকিং করার, না পারলে সেটা অন্যদের কাছ থেকে শুনে নেওয়া, বই পড়া, এই জায়গাটা তাগিদ এমনি চলে আসে। আর এখন তো খুব সুন্দর অ্যাপ এসে গেছে, এই অ্যাপে তো যেভাবে পাচ্ছেন এটা তো আমরা কখনো লাইফে ভাবতে পারিনি, এত না স্যার, সুন্দরভাবে বড় বড় ডক্টর আশরাফুল হক, ডক্টর অমরনাথ চক্রবর্তীকে পাবো এরকম তো ভাবিনি কখনো। থ্যাংক স্যার ইউ আমি স্যার। এই প্রসঙ্গে স্যার একটু অভিজ্ঞতা শেয়ার করি। সেটা হচ্ছে যেহেতু আমার শ্রদ্ধা আশরাফুল স্যার এখানে আছে, সব কথার জবাব পাবো ওনার কাছে। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে তখন ওই তত্ত্বাবধায়ক সরকারের একটা আন্দোলন চলছিল, সম্ভবত 13-14 বা নাকি তার আগেই হবে। তো যাই হোক, ওই তখন একটা শাসন চলছিল। তো আমার চেম্বারের সামনে তো রাস্তা, এক গাড়ি এসে দাঁড়াইলো। তা আমি চিন্তা করলাম এখানে তো আসলে আমরা তো বড় ব্যবসায়ী না, দুর্নীতিবাজদের তো ধরে ধরে পানিশমেন্ট দিচ্ছে আচ্ছা মতো। তো চিন্তা করলাম যে ওখানে দেখলাম যে ইয়েতে আছে জিওসি, একদম জিওসি আসছে আর কি, এসে সরাসরি আমার চেম্বারে ঢুকলো। তো প্রথম দিকে একটু হতভম্বের মতো লাগলো যে এত বড় মাপের মানুষ, কি জিজ্ঞাসা করবে আর কি উত্তর দেবো। তো ওই যে কিছুক্ষণ আগে যে কথাটা বললেন সুনীল স্যার যে কথাটা বললেন, এই কথার পরিপ্রেক্ষিতে আর কি, যে আমি যদি কেস ট্রেকিং না জানি তাহলে আমার ভিতর তো ভীতি কাজ করতেই পারে। ওই জিওসি সাহেব এসে বলল যে বাবু আপনার তো হিন্দু মানুষ, তো দেব দেবতার ছবি দেখতেছি, তো দেখেন তো আমার এই যে চোখের এটা আমদানি নাকি এটা দেখেন তো একটু। তা আমি ধীরে 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 সাহস বাড়লো আর কি। তো আমি বললাম স্যার বসেন। তো বসার পরে আমি দেখলাম স্যারের কেস ট্রেকিং যখন নিলাম, স্যার পুরোটাই পাঁচিলের রুগী, পুরোটাই, মানে এত বিনয়ী মানুষ। আমাকে ওনার ঠিকানাও দিয়ে গেছিল আর কি, মোবাইল নাম্বারও দিয়ে গেছিল। হ্যাঁ, লোক মানুষের নাম আর কি, যাই মনে আছে। তো যাই হোক, ভদ্রলোককে আমি পাঁচিলে অ্যাপ্লাই করলাম। তো বললো যে এরকম আমাদের তো আমার ক্যাম্পিং চলতেছে কাহালুতে, আমি আগামী সপ্তাহে আবার আসবো। তো ঠিক আছে, স্যার ওষুধটা নিয়ে খাইলো, খাওয়ার পরে 1 সপ্তাহ পরেই রেজাল্ট পেয়ে গেছে আর কি। তো এরকম আমি যে ডাক্তারটার কথা বললাম সেই ডাক্তারের কাছে আমি নিজে পেশেন্ট হয়ে গেছিলাম আর কি। উনি আমাকে, আমার একটু গেটআপ ভালো ছিল সেদিন, যাই হোক আমি যা বসাতে উনি হতভম্ব ধরে গেল। হ্যাঁ, যেগুলো যেগুলা টেস্ট ট্রেকিং আমার বিরুদ্ধে করলো, আমার পক্ষে করলো, হ্যাঁ, আমার মনে হতো না। তা আমি সেখানে উঠতে উঠতে না বলে না, ঠিক আছে স্যার, আমি অন্যদিন আপনার এখানে আসবো, আমি একটু ব্যস্ত আছি আজকে। তো স্যার এই বিষয়গুলো, এই যে আপনার, আমি জিওসি কে আমি দেখছি, যেমন আমার শ্রদ্ধা আশরাফুল স্যারের ওখানেও এই যে র্যাবের অফিসাররা পর্যন্ত তার চেম্বারে যাতায়াত করেন, স্যার একদিন গল্প করছে আর কি। তো স্যার আসল কথা যে কেস টেকিং যেটা আমার সুনীল স্যার যেটা বললেন, কেস টেকিংটাই তো আসল। কারণ যে রুগী যদি বলতে চায় যে, রুগীকে জিজ্ঞাসা করলাম যে আপনার ঝাল ভালো লাগে না মিষ্টি ভালো লাগে, যে রুগী তো মিষ্টি খায়, আমি সাইকোসিসের ভিতরে যা তাকে বারবার চাপ দিচ্ছি যে না আপনি মিষ্টি ভালো লাগে। হ্যাঁ, তার মানে মিষ্টির কথাটা বললে, ঝাল ভালো লাগে, ঝালের কথাটা বললে আমার একটু সহজ হবে, আমার ওষুধ সিলেকশন করতে সহজ হবে। এইগুলা তো তার হোমিওপ্যাথির অন্তরায় স্যার, এটা তো আসলে ঠিক না। তো ধন্যবাদ স্যার সকলকে। কোনো প্রশ্ন আছে কিনা বা বুঝতে কোনো হয়েছে? সঙ্গে সঙ্গে কি অ্যান্টিডোট করবো স্যার? মারাত্মক কিছু না হলে অ্যান্টিডোট না না করলেই ভালো। মারাত্মক কিছু বাড়াবাড়ি না হলে ওটা আস্তে আস্তে এমনিতেই চলে যাবে। কিন্তু কথা হচ্ছে যে যদি না যায়, আর তারপর অনন্তকাল তো অপেক্ষা করতে পারবো না। হ্যাঁ, অল্পের উপর দিয়ে হলে পরে সেটা অল্প বাড়লো, সেটা হচ্ছে আস্তে আস্তে চলে যাবে। আর নাহলে কিন্তু অ্যান্টিডোট করতে হবে, অথবা ওই পেশেন্টের যে মানে যে মেডিসিনটা আসবে সেটা দিলেও অ্যান্টিডোট হয়ে যাবে। কিন্তু সেটা যদি দিতে পারে তাহলে অ্যান্টিডোট হয়ে যাবে। সেটা এই জায়গাগুলো একটু সতর্কতা। এগুলো হচ্ছে কি জানেন, যেমন ধরুন আপনি সেন্টিসিমাল দিয়েছেন হয়তো, যদি আপনি মনে করেন যে ওষুধটাকে দিতেই হবে, কারণ সিচুয়েশন তো এক এক সময় এমন থাকে না দিয়ে পড়া যায় না, সেক্ষেত্রে করবেন কি স্কেলটা চেঞ্জ করে নেবেন। এটা আমার খুব ভালো এক্সপিরিয়েন্স আছে বলে বলছি। তো সেন্টিসিমাল দিয়েছেন ফিফটিউনিসিমালে চলে যাবেন, তো ফিফটিউনিসিমাল দিয়েছেন সেন্টিসিমালে চলে যাবেন, তাহলে দেখবেন ডিস্টার্বগুলো অনেক কম হয়। এগুলো বাস্তব অভিজ্ঞতা, এগুলো বাস্তব অভিজ্ঞতা, ক্লিনিক্যাল অভিজ্ঞতার কথা বলছি আপনাকে। হ্যাঁ, এগুলো কোনো বইতে পাবেন না। আর যদি মারাত্মক বাড়াবাড়ি না হয় কী করবেন, কিছুটা ওয়েট করুন, ওয়েট করার পর ওটা সিমটমগুলো চলে যাবে, চলে গেলে যেটা আসবে সেটা দিয়ে দেবেন। সেটাই বেটার পলিসি, বেটার পলিসি, মানে ওয়েট করাটা।
কিন্তু সেখানে দেখতে হবে তো রোগেরও একটা ব্যাপার আছে, কোন রোগের আমি চিকিৎসা করছি সেই জায়গায় একটা ভাববার বিষয় আছে। কিন্তু ধরুন আমার ক্যান্সারের শেষ স্টেজ আছে, সেখানে আপনি কি ওইভাবে অনন্ত আমি বসে থাকবেন বেশি দিন পারবেন? বসে থাকতে পেশেন্টটা তো ডিটেক্ট হয়ে যাবে। তো সেখানেও তো ভাবতে হবে, সেটাও ভাবতে হবে, কন্ডিশনটা ভাবতে হবে, পেশেন্টটা কোন স্টেটে আছে, কি অবস্থায় আছে, এটা কিন্তু ভাবতে হবে, তার ভাইটালিটিটা কোন জায়গায় আছে, এগুলো ভাবতে হবে। আর এইগুলো অ্যাগ্রাভেশনগুলো হাত থেকে বাঁচবার একটাই উপায় হচ্ছে কি জানেন তো, মিনিমাম ডোজ। মিনিমাম ডোজ মানে কি, হ্যানিম্যান যে মিনিমাম ডোজ বলেছে তার থেকেও মিনিমাম করতে হবে। মানে সে হ্যানিম্যানের আরেকটা কথা আছে না যে আমাদের ওষুধকে এত ছোট করা যায় না যে সে কাজ করবে না। ওই রকম ওই যে কাপিং ফাপিং গুলো শুনছেন না, এই কাপিং টাপিংগুলো আমরা করি। আমি তো 5-7 গ্লাস 10 গ্লাস তো আমার কাছে মুড়ি মানে মুড়ি মুরগির মতন। আমরা 40, 50, 60, 100 পর্যন্ত কাপিং করি। এগুলো তো একদিনে হবে না, এটা তো করতে করতে ওই যে কুশ বললো না, কুশ বলে ওই চামচটা ঠেকিয়ে দিলাম, কুশ বললে এগুলো তো সব আমার, কুশ তো আমার কাছে আমার ছাত্রই বলতে গেলে। তো এরা তো এগুলো আমাকে দেখেছে কোথাও, আমাদের এখানে প্রচুর ছেলে আছে এইসব করে। ফলে যদি মিনিমাম ডোজটা যদি দেন তাহলে কিন্তু এই অ্যাগ্রাভেশনগুলো অনেকটা নিয়ন্ত্রণে এসে যাবে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমরা সব বুঝতে পারি না, সেটা তো হতেই পারে। কিন্তু এই মানে আমাদের একটা টার্গেট থাকবে যাতে অ্যাগ্রাভেশনটা বেশি না, অ্যাগ্রাভেশন হলে খুব অসুবিধা হয়। বুঝলেন তো, বর্তমান দিকে জানেন তো অ্যাগ্রাভেশনের বিকল্প রাস্তা অনেক আছে। সেটা করে গিয়ে কি হয়, পেশেন্টটা আলটিমেটলি নষ্ট শুধু হয় না, পেশেন্টটা মানে আরো ক্ষতিকারক দিকে চলে যায়। তাহলে আমাদের এই জায়গাটা একটু ভাবতে হবে। চলে গেল আবার ঘুরে আসবে, এটা তো অন্য কথা। কিন্তু কথা হচ্ছে সে গিয়ে পড়লো অ্যালোপ্যাথির কাছে, সে ভালো গিয়ে যদি কোনো পলিফার্মেসির পাল্লায় পড়ে কত বড় সর্বনাশটা হবে তার বুঝতে পারছেন? মানে শুধু আমাদের এই মাত্রাটা ঠিক মতো দিতে পারিনি বলে। তাহলে আমাদেরও কিন্তু দায়িত্ব আছে। হ্যাঁ, সেটা করতে হবে। আর এই কাউন্সিলিং কথাটা যেটা স্যার সুনীলবাবু বলে, কাউন্সিলিং মানে কি, এটা বোঝাপড়া করা, মানুষকে আন্তরিকভাবে বোঝানো। আমি অন্তরের আত্মীয় না হলে আপনাকে সত্যি কথাটা বলবে না, সহজে বলবে না। এই এবং বিশেষ করে একটা সাইকোটিকের যুগ তো, এমনিতেই আপনাকে মিথ্যা কথা বলবে। ফলে সেখান থেকে বার করা খুব শক্ত ব্যাপার। তো বার করার চেষ্টাটা তো অবশ্যই করতে হবে, নাহলে আমরা ভালো প্রেসক্রাইবার হবো কি করে? তা এগুলো আমাদের আপ্রাণ চেষ্টা করে যেতে, যার যতটা সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে চেষ্টা করতে হবে। এটা তো সমালোচনার বিষয় নয়, ব্যাপার হচ্ছে নিজের সামর্থ্যটাকে বাড়াবার চেষ্টা করা। এবং আমরা যদি প্রতিদিন যদি বাড়াবার চেষ্টা করি, উত্তরোত্তর বাড়ালে আমাদের নিশ্চয়ই উন্নতি হবে। হুম, এটি হচ্ছে আমার বক্তব্য। আমরা সবাই উন্নতি করতে চাই, মানে গুণগত মানে কথাটা বলছি। হ্যাঁ, এটি আমার উদ্দেশ্য। মানে অ্যাগ্রেশন হলে ঘাবড়ে যাবার কিছু নেই। তো কিছু ক্ষেত্রে আছে তো ঘাবড়াবার ব্যাপার আছে। ধরুন আপনি লাংসের কেস দেখছেন, তার ব্লিডিং শুরু হয়ে গেল, অ্যাগ্রাভেশন হয়ে গিয়ে ব্লিডিং শুরু হয়ে গেল, তখন কি আপনি চুপ করে বসে থাকবেন না ওয়েট করবেন? তখন তো আপনাকে ওষুধ দিতে হবে অ্যাকুট কন্ডিশন অনুসারে। এইগুলো মানে কন্ডিশন বুঝে বুঝে কাজ করতে হবে, ফিক্সড কিছু ব্যাপার নেই, যেমন অবস্থা তেমন কাজ। ধন্যবাদ। আমি বোঝাতে পেরেছি কি? হ্যাঁ